নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছেন নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর হোক গোটা দেশে, তার আগে ভেঙে দেওয়া হোক লোকসভা। কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে বললেন অভিষেক ব্যানার্জি। ভুলে ভরা ভোটার তালিকা অনুযায়ী হওয়া লোকসভা ভোট বাতিল করার দাবি অভিষেকের। জগন্নাথ ধামের পর রাজ্যে দুর্গা অঙ্গন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোহর দিল মন্ত্রিসভা। ইতিমধ্যেই রাজ্যে 81,000 বুথের মধ্যে 65,000 বুথে কমিটি গঠন করা হয়েছে। বুথ সশক্তিকরণ কর্মশালায় জানালো বিজেপির রাজ্য নেতৃত্ব। 50,000 বুথ কমিটি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও 15,000 বুথ কমিটিতে এখনো ভেরিফিকেশন বাকি। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্যোগ ভারতের প্রধানমন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত এবং শান্তিপূর্ণভাবে শেষ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বুধবার উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে বুধবারের পর থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। জগন্নাথ ধামের পর রাজ্যে দুর্গা অঙ্গন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোহর দিল মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানা গিয়েছে, রাজ্যের পর্যটন দফতর এবং হিটকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোহর দিল মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানা গিয়েছে, রাজ্যের পর্যটন দফতর এবং হিটকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, দুর্গা অঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তবে ট্রাস্টের সদস্য কারা তা এখনও জানা যায়নি, পরে নাম জানানো হবে। দীঘার জগন্নাথ ধামের মতো দুর্গা অঙ্গনও একটি দর্শনীয় স্থান হবে বলেই আশা রাজ্য প্রশাসনের। বলে রাখা ভালো, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দিরে ক্রমশই বাড়ছে পুণ্যার্থীর ভিড়। অথচ এই মন্দির নিয়ে কম কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। গত 18 জুলাই রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার বঙ্গ সফরে তার মুখে একবারও জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়নি। পরিবর্তে দুর্গা কালীর নাম নেন প্রধানমন্ত্রী। তার মাত্র 3 দিনের মাথায় 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখে দুর্গা কালী স্মরণে মোদী বলেই খোঁচা দেন তারা। ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। যদিও দুর্গা অঙ্গন কোথায় হবে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মাত্র কয়েকদিনের মধ্যেই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নবান্ন বনাম নির্বাচন কমিশনের সংঘাত চরমে। 4 অফিসারের বিরুদ্ধে কমিশনের সাসপেনশন ও এফআইআর এর নির্দেশ মানেনি রাজ্য। তার জেরেই এবার মুখ্য সচিব মনোজ পান্তকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল 5টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগ উঠেছিল 4 আধিকারিকের বিরুদ্ধে। তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। এই 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান, ওই 4 আধিকারিককে সাসপেন্ড এবং এফআইআর করা হবে না। তাদের মধ্যে 2 জন যথাক্রমে বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার ও ময়নার এইআরও সুদীপ্ত দাসকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছিল মনোবল ভেঙে যাবে। রাজ্যের এই সিদ্ধান্তের পরই এবার কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ডাকা হয়েছে। প্রসঙ্গত নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই 4 আধিকারিকের বিরুদ্ধে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, বলেছিলেন কোনো আধিকারিককে শাস্তি পেতে দেবেন না তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার থেকে শিয়ালদহ রানাঘাট রুটে যাত্রা শুরু করেছে প্রথম এসি লোকাল ট্রেন। আর সেখানে প্রথম দিনেই বিনা টিকিটে ট্রেনে উঠে ভাইরাল এই যুবক। খসাতে হলো ফাইন।
রোববার রানাঘাট শিয়ালদার নতুন এসি লোকালের জমকালো উদ্বোধনের পর সোমবার সকালেই তা যাত্রী নিয়ে ছুটেছে। সকাল 8:29 রানাঘাট স্টেশন থেকে ঠিক সময় ছাড়ে পূর্ব ভারতের এই প্রথম এসি লোকাল। যাত্রীরা টিকিট কেটে সেলফি তুলে খুশি মুখে চড়ে বসেন ঝকঝকি কামরায়। কিন্তু সেই আনন্দযাত্রার মধ্যেই ঢুকে পড়ল নাটক। রেলের টিকিট পরীক্ষক হঠাৎই এক যাত্রীকে সন্দেহের তালিকায় ফেললেন। মহাশয় আসনের পাশে চুপচাপ বসেছিলেন, যেন কারো চোখে পড়ে গেলেই বিপদ। টিকিট চাইতেই তিনি অন্য কামরায় সরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু মিশন ইম্পসিবল বেশি দূর এগোতে পারল না। ধরা পড়তেই ফাঁস হলো আসল ঘটনা। টিকিট তো কাটাই হয়নি। শেষ পর্যন্ত 285 টাকা জরিমানা গুনে তবেই এসির অভিজ্ঞতা উপভোগ করতে হলো সেই যুবককে, যে ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। রেলের তরফে আগেই জানানো হয়েছে প্রত্যেকটি কামরায় থাকবেন টিকিট পরীক্ষক এবং রেল পুলিশ। নজরদারিও বাড়ানো হবে। তারই মাঝে প্রথম দিনেই ধরা পড়ল বিনা টিকিটের বাহাদুর। রেলের হিসাবে প্রথম দিন মোট 2503 জন যাত্রী এই ট্রেনে চড়েছেন। যাত্রী পিছু ভাড়া 120 টাকা। ট্রেনটিতে আছে সামনে পিছনে মহিলাদের জন্য আলাদা কামরা, প্রত্যেকটি কোচে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম এবং 3 জনের স্টেইনলেস স্টিলের আসন সহ মোট 1126টি আসন। মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ারও সুবিধা রয়েছে এই এসি লোকালে। হাই নিউজ নেটওয়ার্ক। অধিকাংশ বুথে কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়েছে, দাবি বঙ্গ বিজেপির। তবে সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ এখনও অসমাপ্ত। প্রশ্ন উঠছে, সংখ্যালঘু বুথেই কি সাংগঠনিক দুর্বলতা, ফলে সাংগঠনিক জোর তৈরিতে ভাবিত গেরুয়া শিবির? কিছুদিন আগে বাংলার রাজনৈতিক দলগুলিকে বিএলএর তালিকা সিইও দফতরে পাঠানোর নির্দেশ দেয় কমিশন। সেই সময় প্রশ্ন ওঠে, রাজ্যের সমস্ত বুথ থেকে কি বিরোধী মুখ হিসেবে উঠে আসতে পারবে বিজেপি? দলের রাজ্য নেতৃত্বরা দাবি করেছিলেন অধিকাংশ বুথে তাদের কমিটি গঠন করা হবে। সোমবার সেই কাজটাই শেষ হয়েছে বলে খবর বিজেপি সূত্রে। বুথ সশক্তিকরণ কর্মশালায় বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, ইতিমধ্যে রাজ্যে 81,000 বুথের মধ্যে 65,000 বুথে কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে 50,000 বুথ কমিটির যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও 15,000 বুথ কমিটিতে এখনো ভেরিফিকেশন বাকি। একজন করে সভাপতি ও 2 জন সহযোগী নিয়ে আপাততভাবে শুরু হলো বিজেপির বুথ কমিটির যাত্রা। কিন্তু বাদ পড়ল কোন এলাকা? সংখ্যালঘু বুথেই কি সাংগঠনিক দুর্বলতা? রাজ্য বিজেপি যদিও তা মানতে নারাজ। তাদের দাবি, সন্ত্রাস কবলিত এলাকায় কাজ করা যাচ্ছে না, আর সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ চলছে। শুধু কমিটি গঠন হলেই হবে না, প্রয়োজনীয় সাংগঠনিক জোর তৈরি ও ভালো পারফরমেন্সের প্রয়োজন। এবার বুথে বুথে কমিটি গঠনের পর সেই নিয়েই ভাবিত বাংলার গেরুয়া শিবির। সূত্রের খবর, আগামী 16 থেকে 22 আগস্ট পর্যন্ত জেলা পর্যায়ে বুথ কমিটি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও এই সময়কালেই হবে বাকি 15,000 বুথে ভেরিফিকেশনের কাজও। আর সেই প্রশিক্ষণের পরেই এন্ট্রি নেবে পারফরমেন্স গ্রেড। এদিনে বুথ কমিটি সংক্রান্ত আয়োজিত কর্মশালায় বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল জানিয়েছেন, সব নেতাদের সব ধরনের কাজের পারফরমেন্স কেমন তা মূল্যায়ন করা হবে। সেই ভিত্তিতে সকল নেতাদের গ্রেড প্রদানও করা হবে। আপাতত বুথ স্তরের আলোচনায় এই কথা উঠে আসলেও গ্রেড প্রথার ব্যাপ্তি অনেকটাই বলে মনে করছেন বিজেপির একাংশ। বুথ কমিটি তৈরি হয়েছে শীঘ্রই, রাজ্য জেলা কমিটিও তৈরি হবে। হাই নিউজ নেটওয়ার্ক। লোকসভায় পাশ হলো আয়কর বিল। আগে সংসদে পেশ হলেও নতুন আয়কর বিল প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে সিলেক্ট কমিটির সুপারিশ অনুযায়ী সোমবার নতুন করে পেশ হয় বিলটি। লোকসভায় পাশ হয়ে গেল নতুন আয়কর বিল। সংসদে পেশ হলেও নতুন আয়কর বিল প্রত্যাহার করে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। অবশেষে সিলেক্ট কমিটির সুপারিশ মেনে সোমবার নতুন করে পেশ হয় বিলটি। সিলেক্ট কমিটির সুপারিশ অন্তর্ভুক্ত করার পর লোকসভায় পাশ হয়ে গেল এই বিলটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভায় পেশ হয়েছিল আয়কর বিল। তবে শুরু থেকেই এই বিলের কিছু অংশ নিয়ে আপত্তি জানানো হয় বিরোধীদের তরফে। সংসদ ওয়াকআউট করেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, আরএসপি এর সাংসদ এন.কে. প্রেমচন্দন জানান, নতুন এই বিল পুরনো বিলের তুলনায় আরও বেশি জটিল।
তৃণমূল সাংসদ সৌগত রায় বিলটিকে যান্ত্রিক বলে উল্লেখ করেছিলেন। এই অবস্থায় বিলটিকে পাঠানো হয় সিলেক্ট কমিটিতে। সেখানে বিজেপি নেতা বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে এই কমিটি বিলটিতে বেশ কিছু সংস্করণ করা হয়। এরপর সংশোধিত বিলটি সোমবার পেশ হয় লোকসভায়। জানা গিয়েছে, সিলেক্ট কমিটি মোট 285টি সুপারিশ করেছিল বিলটি নিয়ে, প্রত্যেকটি গৃহীত হয়েছে। এছাড়াও আয়করের নিয়মে একাধিক পরিবর্তন হয়েছে। যদিও বর্তমানে যে কর কাঠামো রয়েছে সেখানে কোনো পরিবর্তন হয়নি। আয়কর বিশেষজ্ঞ এবং সরকারি সূত্রে খবর, 1 এপ্রিল 2026 থেকে নতুন আয়কর আইন কার্যকর হতে পারে। তবে সোমবার এই বিল নিয়ে আলোচনার সময় লোকসভায় বিরোধীরা কার্যত কেউই ছিলেন না। নামমাত্র আলোচনার পরে বিলটি পাশ হয়ে গিয়েছে। একইভাবে ফাঁকা সংসদে বিল পাশ করানো নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। এবার নতুন সুপারিশগুলোর মধ্যেও থাকছে রিটার্ন ফাইল করতে দেরি হলেও রিফান্ড চাইতে পারেন করদাতারা। এককালীন পেনশনের ক্ষেত্রে কর ছাড় মিলবে। যারা কর দেন তাদের আগে থেকেই নিল সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। সম্পত্তি করের নিয়মাবলী আরও স্পষ্ট করা হয়েছে। টিডিএস ফাইল করতে দেরি হলেও পেনাল্টি হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় তিনি টেলিফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত এবং শান্তিপূর্ণভাবে শেষ করার প্রয়োজনীয়তার কথা পুনরায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা আরও একবার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় তিনি টেলিফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত এবং শান্তিপূর্ণভাবে শেষ করার প্রয়োজনীয়তার কথা পুনরায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় মোদী লেখেন, শান্তি প্রতিষ্ঠায় সম্ভব সব ধরনের অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে জেলেনস্কি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্তারিত এই আলাপচারিতার কথা জানান। তিনি উল্লেখ করেন, রাশিয়া এখনও ইউক্রেনে হামলা চালাচ্ছে। বিশেষ করে রবিবার জাপোরিজিয়ায় একটি বাস স্টেশনে হামলার ঘটনায় বহু মানুষ আহত হওয়ার বিষয়টি তিনি মোদীকে জানিয়েছেন। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক শান্তি আলোচনায় ইউক্রেনের অনুপস্থিতির প্রসঙ্গ। গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই বৈঠক হয়। উল্লেখযোগ্যভাবে বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয় এমন একটি জায়গা যা রাশিয়া ওয়াশিংটনের কাছে বিক্রি করেছিল। জেলেনস্কি মোদির কাছে আবেদন জানান, আলাস্কার ওই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যেন ইউক্রেনের উপর চাপিয়ে না দেওয়া হয়। তার কথায়, ভারতের উচিত আমাদের শান্তি প্রচেষ্টায় সমর্থন দেওয়া এবং আমাদের অবস্থান ভাগ করে নেওয়া। ইউক্রেনকে ঘিরে যে কোনো সিদ্ধান্ত আমাদের অংশগ্রহণের মাধ্যমেই নেওয়া উচিত। দুই দেশের এই শীর্ষ নেতাদের আলাপচারিতা এমন এক সময় হচ্ছে যখন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সমাধানের নানা প্রচেষ্টা চলছে। এর আগে একাধিকবার নরেন্দ্র মোদী ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছিলেন। তবে জেলেনস্কি বা ভ্লাদিমির পুতিন কেউই যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসেননি। এখন দেখার, এই আলোচনার পর আদতে সার্বিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন মন্তব্য যেমন করে চলেছেন ট্রাম্প, তেমনই চাপিয়ে চলেছেন শুল্ক। ইতিমধ্যেই ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছে ট্রাম্পের সরকার। এবার রাশিয়ার তেলের জন্য ভারতের উপর 50% শুল্ক নিয়ে মন্তব্য ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, রুশ তেল আমদানির জন্য ভারতের উপর আমেরিকা ধার্য করা 50% শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার মতে, রাশিয়ার অর্থনীতি ইতিমধ্যেই চাপে রয়েছে, আর এই শুল্ক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়াকে এখন নিজের দেশ করার কাজে মন দিতে হবে। এত বড় দেশ, বিপুল সম্ভাবনা, কিন্তু তারা ভালো করছে না। তাদের অর্থনীতি এখন একেবারেই ভালো অবস্থায় নেই। আমাদের এই পদক্ষেপে তা আরও বিপর্যস্ত হয়েছে। ট্রাম্পের ইঙ্গিত, রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা ভারতকে শর্ত দিয়ে বলা হয়েছে, রুশ তেল কিনলে 50% শুল্ক দিতে হবে। এটাই ছিল মস্কোর জন্য বড় আঘাত। কয়েকদিন আগেই ট্রাম্প দিল্লি ও মস্কোর অর্থনীতিকে মৃতপ্রায় বলে কটাক্ষ করেছিলেন। মার্কিন প্রশাসন ভারতের উপর 25% প্রতিশোধমূলক শুল্ক চাপিয়েছে।
সঙ্গে রুশ তেল আমদানিতে আরও 25% বাড়তি কর। ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে 50%। ট্রাম্পের দাবি তার শুল্ক নীতি শুধু আমেরিকার রাজস্ব আয় বাড়ায়নি, বরং 5টি বড় সংঘাত মিটিয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ভারত, পাকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়ার মতো দীর্ঘস্থায়ী বিরোধ। তিনি জানিয়েছেন, শুল্ক আমাদের শুধু টাকা দেয় না, শত্রুদের উপরও বিরাট প্রভাব ফেলে। রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, মস্কো যদি যুদ্ধের পথ ছেড়ে ব্যবসায় মন দেয় তবেই সম্পর্ক উন্নতির সুযোগ থাকবে। রাশিয়ার কাছে মূল্যবান জমি আছে, যদি পুতিন ব্যবসায় মন দেন যুদ্ধ নয় তাহলে সব সম্ভব, মন্তব্য তার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে প্রথম 2 মিনিটেই বুঝে যাব শান্তি চুক্তি সম্ভব কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। 2024 সালের সবচেয়ে বেশি খুন আমেরিকার রাজধানী শহরেই, জানালো হোয়াইট হাউস। দিল্লি এবং ইসলামাবাদ কত নম্বরে? 2024 সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খুন হয়েছে আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে, রিপোর্ট দিয়ে জানালো হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দেওয়া তালিকায় রয়েছে দিল্লি ও ইসলামাবাদের উল্লেখ। 2024 সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খুন হয়েছে আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে, রিপোর্ট দিয়ে জানালো হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দেওয়া তালিকায় রয়েছে দিল্লি এবং ইসলামাবাদের উল্লেখ। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস জানিয়েছে, কলম্বিয়ার বোগোটা, মেক্সিকোর মেক্সিকো সিটিকেও ছাপিয়ে গিয়েছে ওয়াশিংটন ডিসি। সেখানে প্রতি 1 লক্ষ জনসংখ্যার মধ্যে 27.54 জন খুন হয়েছেন 2024 সালে। সেই জায়গায় দাঁড়িয়েছে বোগোটায় খুনের ঘটনার হার 15.1, মেক্সিকো সিটিতে 10.6। চতুর্থ নম্বরে রয়েছে ইসলামাবাদ, সেখানে খুনের ঘটনার হার 9.2। ভারতের নয়াদিল্লি 7 নম্বরে, প্যারিস 6 নম্বরে এবং লন্ডন 8 নম্বরে। ঘটনাচক্রে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, আজই রাজধানীকে সন্ত্রাসমুক্ত করা হবে, সাধারণ মানুষকে নৃশংসভাবে খুনের দিন শেষ। হাই নিউজ নেটওয়ার্ক। মাস কয়েক আগে আইনি বিচ্ছেদ হয়েছে অভিনেতা ধনুষের সঙ্গে রজনীকান্তের মেয়ের। তারপরই নতুন সম্পর্ক নিয়ে জল্পনায় জড়িয়েছেন অভিনেতা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরেই শুরু জল্পনা। ধনুষের পরিবারের লোকজনকেও ফলো করছেন অভিনেত্রী। তাহলে কি সত্যিই তারা সম্পর্কে? দক্ষিণী চলচ্চিত্র জগতের মেগা তারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহ বিচ্ছেদ হয়েছে মাস কয়েক হলো। এরই মধ্যে প্রেমের ছোঁয়া অভিনেতার জীবনে। সীতারামন খ্যাত অভিনেত্রী মৃণাল ঠাকুরের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। ধনুষের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে অভিনেত্রী, কথাবার্তার মধ্যেই অলক্ষ্যেই বারংবার তার হাত ধরছেন ধনুষ। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দুজনকে। যদিও ধনুষের সঙ্গে অভিনেত্রীর বয়সের ফারাক বিস্তর। সত্যি কি 2 পুত্রের পিতাকে স্বামী হিসেবে বেছে নিচ্ছেন অভিনেত্রী? গত 1 আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। অভিনেত্রীর ডাকে তারকা খচিত উদযাপনে যোগ দেন ধনুষও। তারপর থেকেই জল্পনা উস্কে উঠেছে। জন্মদিন উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সেখানে দুজনকে দেখা গিয়েছে মুগ্ধতায় ডুবে যেতে। অভিনেত্রী অবশ্য জানিয়েছেন, বিনোদন জগতের এই গুঞ্জন নিয়ে তিনি ওয়াকিবহল। তবে এমন কোনো প্রেমের সম্পর্ক নেই তাদের মধ্যে। তার কথায়, ধনুষ আমার খুবই ভালো বন্ধু, বন্ধুত্ব ছাড়া প্রেমের সম্পর্ক নেই। মুখে যতই বলুন, সম্প্রতি অভিনেতার 2 দিদিকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন অভিনেত্রী। তাই অনেকেই মনে করছেন এখনই কিছু প্রকাশ্যে আনতে চাইছেন না হয়তো অভিনেত্রী। 2022 সাল থেকেই স্ত্রীর থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন অভিনেতা ধনুষ। মাস কয়েক আগেই আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। দীর্ঘ 18 বছর তারা বিবাহিত ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। ছায়াছবিতে জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি দত্ত আর অঙ্কিতা মল্লিক। সম্প্রতি রানা সরকারের প্রযোজনা সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ টলিউডের তাবড় তারকারা। সেখানেই উপস্থিত ছিলেন দিব্যজ্যোতি এবং অঙ্কিতা। তারপরই জল্পনা, এবার বড় পর্দায় আসতে চলেছে এই জুটি।
একটি উদযাপন, সেখানে ছোট পর্দার জনপ্রিয় দুই ধারাবাহিকের নায়ক নায়িকা উপস্থিত, পাশাপাশি বসে তারা ছবিও তুলেছেন। এরপরই টলি পাড়ায় হৈ হৈ। ধারাবাহিকে না হলেও ছায়াছবিতে নাকি জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি দত্ত আর অঙ্কিতা মল্লিক। ছোট পর্দার দর্শকের কাছে যারা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সূর্য আর জগদ্ধাত্রী হিসেবে জনপ্রিয়। সম্প্রতি রানা সরকারের প্রযোজনা সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ টলিউডের তাবৎ তারকারা। সেখানেই উপস্থিত দিব্যজ্যোতি, অঙ্কিতা। দিব্যজ্যোতি ইতিমধ্যেই সৃজিত ঘোষের পরিচালনায় এবং রানার প্রযোজনায় লৌহ গৌরাঙ্গের নামরে ছবিতে চৈতন্য দেবের ভূমিকায় অভিনয় করেছেন। সেজন্য তাকে অনেক ওজন ঝরাতে হয়েছে। অভিনয়ের স্বার্থে মস্তক মুন্ডনও করেছেন তিনি। কিন্তু অঙ্কিতা তো প্রযোজনা সংস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত নন। কিভাবে তাকে ওই দিনের উদযাপনে দেখা গেল, এই প্রশ্নই ঘুরছে টেলি এবং টলিপাড়ার অন্দরে। সেখান থেকেই কানাঘুষো রানা শীঘ্রই নাকি নতুন ছবি আনতে চলেছেন। একদম বাণিজ্যিক ঘটনা সেই ছবির নায়ক নাকি দিব্যজ্যোতি, নায়িকা অঙ্কিতা। এও শোনা যাচ্ছে নায়ক ইতিমধ্যেই ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার অভিনয়ের পাশাপাশি পরের ছবির প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। প্রযোজকও প্রায় সেই রকমই আভাস দিয়েছেন সমাজ মাধ্যমে। তার পরের ছবি উল্লেখ না করলেও লিখেছেন প্রযোজনা সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে নতুন প্রজন্মের প্রতিভা। একই ছবি ভাগ করে নিয়ে প্রযোজকের কথাকেই যেন সমর্থন জানিয়েছেন চিত্রনাট্যকার অর্কদীপ মল্লিকানাথ। তার বক্তব্য, রানা সরকারের নতুন রেসিপি 2 সিক্রেট মশলা। এবারে দেখা যাক খেতে কেমন হয়। রসিকতা করে প্রশ্নও তুলে দিয়েছেন ধূমকেতুর পর নিহারিকা, গল্পের আর একটু বাকি। কান পাতলে এও শোনা যাচ্ছে প্রযোজক সত্যি এরকম ছবি বানালে পরিচালনা করবেন নাকি সৃজিত মুখোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজটা এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবর জন্য নজর রাখুন হাই নিউজে।